দেশে করোনায় আরো 7 জনের মৃত্যু বেড়ে 127, নতুন শনাক্ত 414, 2000 নতুন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত। রমজানে সবাইকে বাসায় তারাবি নামাজ আদায়ের নির্দেশনা, মসজিদে জামাতে অংশ নিতে পারবেন সর্বোচ্চ 12 জন, করা যাবে না ইফতার মাহফিল। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর 5 দফা প্রস্তাবনা, বৈশ্বিক ফোরামের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স, ঐক্যবদ্ধ মোকাবেলার আহ্বান। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো 7 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 127 জনে। একদিনে 414 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, আর 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 16 জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় 2000 চিকিৎসক ও 6000 নার্স নিয়োগ দেওয়া হবে। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে করোনায় আক্রান্তের ও মৃতের সংখ্যা। বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 1 মাস আগে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 6 জন। এখন এ সংখ্যা দাঁড়িয়েছে 4186 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ 24 ঘন্টায় 3416টি নমুনা পরীক্ষা করে 414 জন করোনা আক্রান্ত পাওয়া গেছে। মৃত্যু হয়েছে 7 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 127 জনে। এই আক্রান্তের মধ্যে 85.26% ঢাকা সিটি এবং ঢাকা ডিভিশনের মধ্যে। আমাদের ঘরে থাকা খুবই আবশ্যক, কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে 1 মাস আগে 6 জন থেকে আমরা এখন আক্রান্ত ব্যক্তি 4186 জন। স্বাস্থ্যমন্ত্রী জানান, কোনো হাসপাতাল লকডাউন করা হয়নি। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতালের বিষয়টিও ভিত্তিহীন। করোনা মোকাবেলায় চিকিৎসক ও নার্স নিয়োগ করা হবে বলেও জানান মন্ত্রী। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে, এই বিষয়টি সঠিক নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 2000 নতুন ডাক্তার এবং 6000 নতুন নার্স নিয়োগের ব্যবস্থা আমরা করছি। আমরা আশা করি এই নিয়োগের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা আগামীতে আরো জোরদার হবে। ব্রিফিংয়ে জানানো হয়, স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পিপিই ক্রয় বিক্রয় হচ্ছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী রাশেদ লিমন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া যে সবশেষ সংবাদ বুলেটিন, সেটিতে আসলে যে বিষয়গুলো উঠে এসেছে, মূলত গত 24 ঘন্টায় যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু 414, এবং এই মুহূর্তে যদি বলি, বাংলাদেশে করোনায় মোট শনাক্তকৃত যে রোগী, সেই রোগীর সংখ্যা কিন্তু 4000 পেরিয়েছে। অর্থাৎ গত কয়েকদিনের পরিস্থিতি যেটি ছিল সেটি এখন 4000 পেরিয়ে 4186-তে গিয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে যারা যে শনাক্তকৃত রোগী পাচ্ছেন, তাদের আসলে মূলত কার মাধ্যমে শনাক্ত হয়েছে বা কিভাবে শনাক্ত হয়েছে এটি আর খুঁজে পাওয়া সম্ভব না। যে কারণে আসলে তারা এই বিষয়টি বলছেন যে কমিউনিটি ট্রান্সমিশনের এখন 3rd স্টেজ যেটি, সেটিতে অবস্থান করছে বাংলাদেশ। এবং আজকে যে নমুনা পরীক্ষা হয়েছে মোট, সেটি কিন্তু 3416টি। আক্রান্তের কথা আগেই জানিয়েছি, 414 24 ঘন্টায় মোট 4146। নতুন মৃত্যু কিন্তু 7 জন, এবং এ নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 127, এবং সুস্থ হয়ে গত 24 ঘন্টায় বাড়ি ফিরেছেন 16 জন, এবং এই সংখ্যা মোট 108। মৃতের সংখ্যাটা যদি বলি, মৃত কিন্তু 5 জন পুরুষ এবং 2 জন নারী। এবং বয়সভিত্তিক বিশ্লেষণে আমরা দেখি 21 থেকে 30 বছরের মধ্যে কিন্তু 24%, 31 থেকে 40 বছরের মধ্যে 22%, এবং 41 থেকে 50 বছরের মধ্যে 18%। এছাড়াও কিন্তু যদি বলি 11 থেকে 20 বছরের মধ্যে 8% রয়েছে, 60 ঊর্ধ্ব রয়েছে 10%। এর যদি জেলা যে বিশ্লেষণ সেটির দিকে তাকাই, তাহলে কিন্তু চিত্রটা অনেকটা এমন। আমরা জানি রাজধানী ঢাকার অবস্থা খুবই খারাপ, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায়, এবং তারই ভিত্তিতে কিন্তু ঢাকা জেলার অবস্থাও একই। সবচেয়ে জেলা ভিত্তিক বিশ্লেষণও কিন্তু সবার আগে এগিয়ে আছে ঢাকা, এরপরেই কিন্তু নারায়ণগঞ্জ। আমরা এরপরে যেটি দেখছিলাম যে ঢাকার পরে নারায়ণগঞ্জ, এবং তারপরে বলা হচ্ছে গাজীপুরের কথা, এবং পর্যন্ত প্রায় 58টি জেলা সংক্রমিত হয়েছে। তো এই ছিল আসলে আজকের যে সংবাদ বুলেটিন, তার সারাংশ আমার কাছে। রমজানে মুসল্লিদের বাসায় তারাবি নামাজ আদায় করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মসজিদে তারাবির নামাজ আদায়ের সিদ্ধান্ত
নেওয়া হলেও জামাতে 12 জন উপস্থিত থাকতে পারবেন, তবে কোনো ইফতার মাহফিলের আয়োজন করা যাবে না। ইসলামী চিন্তাবিদরা বলছেন, আবেগতাড়িত হয়ে জনস্বার্থের এই সিদ্ধান্তকে উপেক্ষা করলে গুনাহ হতে পারে। তোহা খান তামিমের রিপোর্ট। মাহে রমজান বিশ্ব মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর রহমতের এ মাস। আত্মার পরিশুদ্ধি, পাপাচার থেকে মুক্তি লাভের আশায় সিয়াম সাধনার জন্য সারা বছর অপেক্ষা করেন ধর্মপ্রাণরা। তবে অপেক্ষার শেষটা এবার খুব সুখকর নয়। করোনা ভাইরাসের প্রভাবে শারীরিক দূরত্ব বজায় রাখতে যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ থাকায় এবার মসজিদে গিয়ে অন্যান্য নামাজ সহ তারাবির নামাজ আদায় করতে পারবেন না মুসল্লিরা। তবে পূর্বের নির্দেশনা অনুযায়ী জুমার নামাজের মতো ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সহ মসজিদ সংশ্লিষ্ট সর্বোচ্চ 12 জন জামায়াতে উপস্থিত থাকতে পারবেন। দেশ ও জাতিকে মহামারী থেকে রক্ষায় সরকারের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। মারাই যাবে এ কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু মৃত্যুর মুখে যাওয়ার ঝুঁকি এটা তো বোঝা যায়। নিশ্চয়ই তারাবি হবে, তবে বাইরের কোনো লোক যেতে দেওয়া হবে না, এই কারণেই যে মুসলিমদের জীবনের ঝুঁকি জড়িত আছে এর সঙ্গে। এদিকে ইসলামী চিন্তাবিদরা বলছেন, কিয়ামুল লাইল বা তারাবির নামাজের মতো নফল ইবাদত ঘরে আদায় করাই উত্তম। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শকে অ্যাভয়েড করে, উপেক্ষা করে যদি কেউ নিজের আবেগকে কাজে লাগাতে চায়, সে অবশ্যই গুনাহগার হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ তার দ্বারা অন্য মানুষ আক্রান্ত হতে পারে, সেও আক্রান্ত হতে পারে। নিজ নিজ ঘরে আমরা তারাবির নামাজ আদায় করব এবং বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করব। ইসলামী চিন্তাবিদরা বলছেন, যে ঘরে বারবার কোরআন শরীফের তেলাওয়াত হয় সে ঘরে রহমতের ফেরেশতা দ্বারা পরিবেষ্টন করা সহ আল্লাহ তাআলা রহমত নাজিল করে থাকেন। তাই সংকটের এই সময়ে পরিবারের সদস্যদের নিয়েই ঘরেই তারাবির নামাজ জামাতের সাথে আদায় করলে পূর্ণ সওয়াব হাসিল করা সম্ভব। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকট মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সমন্বিত দায়িত্বশীলতা ও অংশীদারিত্বমূলক মনোভাব নিয়ে এগিয়ে আসতে দাতা সংস্থা ও বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবন থেকে কোভিড-19 পরবর্তী দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রভাব সংক্রান্ত ভার্চুয়াল কনফারেন্সে একথা বলেন শেখ হাসিনা। মহামারী পরিস্থিতি সামাল দিতে 5 দফা প্রস্তাবনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। We are going for direct cash transfer to almost are not acting responsibly. So, we need to devise strategies and practice. As a developing country, Bangladesh is facing twin shocks, both supply and demand, due to the pandemic. However, we have undertaken some measures to get rid of the shocks. I've already announced an $11.60 billion package for various sectors of our economy. The primary focus of this package is manufacturing and service sectors, agriculture and social safety net facilities. This support package is equivalent to 3.5% of our GDP. প্রবাসের সময় আরো থাকছে, করোনাকালে দারিদ্র্য সীমার নিচে নামতে পারে প্রায় 30% মানুষ। জুন পর্যন্ত 5 কোটি মানুষ পাবে ত্রাণ, ক্ষেতের ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক। করোনা সতর্কতা উপেক্ষা করে বেড়েছে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার প্রবণতা। অনেক সময় নেওয়া হচ্ছে নানা অপকৌশল। এক্ষেত্রে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে অ্যাম্বুলেন্স। আবার কর্তৃপক্ষের চাপে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কেউ কেউ চলাচল করতে বাধ্য হচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, পরিচয় যাই হোক, মানতে হবে সরকারি নির্দেশনা। নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা ঢাকার প্রবেশ মুখে সন্দেহভাজন অ্যাম্বুলেন্সকে থামাতে বলেন দায়িত্বরত পুলিশ সদস্য। রোগীর সঙ্গে একই অ্যাম্বুলেন্সে গাদাগাদি করে পরিবহন করা হচ্ছে সাধারণ যাত্রী। রোগীর সাথে যাত্রী নিচ্ছে কেন তবে? স্যার সরি বলেছি স্যার, আর কোনো সময় যাব না, কিন্তু আমার হেরা দিয়ে দিয়েছে দেখে আপনি ওই যে লোক দাঁড়া রয়েছে স্ট্যান্ডের মধ্যে, অনেক লোক দাঁড়া রয়েছে। তো বৃহস্পতিবার ভোরে গাবতলী এলাকাতেও এমন আরেকটি অ্যাম্বুলেন্স ধরা পড়ে পুলিশের হাতে। এখানে রোগী নেই, রয়েছে গাদাদি করে যাতায়াত করা 16 জন স্বাস্থ্যকর্মী। আমরা বাংলাদেশ ডায়াবেটিক সমিতির
বিএইচএস জেনারেল হসপিটালে চাকরি করি, আমরা ডিউটি করার জন্য যাচ্ছি। বাধ্য হয়ে আমরা আসতেছি, আর আমরা বলছি গাড়ি দেওয়ার জন্য, বাট গাড়ি নাই। 3টা গাড়ি আমাদেরকে 3টা রুটে পাঠাইছে। পুলিশের পক্ষ থেকে তাদেরকে সচেতন করে তাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছি, যেহেতু তারা স্বাস্থ্যকর্মী, এই সময় তাদের অবশ্যই প্রয়োজন আছে এবং হসপিটালে কাজের জন্যই যাচ্ছে। বরাবরের মতোই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় নামছে সাধারণ মানুষ। বাইক, অটোরিকশা করে ভ্রমণ করছেন এক স্থান থেকে আরেক স্থানে। ফাঁকা পেয়ে অনেকে ছুটছেন আবার উল্টো পথেও। এখানে রিক্সা নাই, কোনো গাড়ি ঘোড়া নাই, কিভাবে যাবে? যে ফোর্স আছে ওটা 2 ভাগ করে নিছে। এক ভাগ এখন দাঁড়াবে, 1 ঘন্টা করবে, 2 ঘন্টা করবে, তারপরে আরেক ভাগ রেস্টে যাবে। এদিকে শহরতলির কিছু কিছু চেকপোস্ট রয়েছে ফাঁকা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঢিলেঢালা ভাব। এমন অবস্থায় পরিস্থিতি অবনতির শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা দিনভর চেকপোস্টগুলোতে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তেমন দেখা যায়নি। এছাড়া ক্যামেরা দেখলে তড়িঘড়ি করে দাঁড়িয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। ফলে লিখিত চেকপোস্টের এই সময়টাকে ব্যবহার করছেন সুযোগ সন্ধানী মানুষগুলো। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। 5 মে পর্যন্ত বাড়ানো হলো সাধারণ ছুটি। তবে এই সাধারণ ছুটির আওতায় থাকছে না প্রধানমন্ত্রীর কার্যালয় সহ 10টি মন্ত্রণালয় ও 7টি বিভাগ। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কলকারখানা খোলার সুযোগ রাখা হয়েছে। কোভিড-19 করোনা মোকাবেলায় পঞ্চমবারের মতো বাড়ল সাধারণ ছুটির মেয়াদ। তবে এবারের প্রজ্ঞাপনে রাখার নির্দেশ রয়েছে 18টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতি। রাখা হয়েছে শর্ত মেনে কারখানা চালুর সুযোগও। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে 5 মে পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়। তবে কোভিড মোকাবেলা ও বিস্তার রোধে খোলা রাখা হয় 10টি মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ এ তালিকায় রয়েছে খাদ্য, কৃষি, বাণিজ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়। সাধারণ ছুটির আওতায় থাকবে না বিভিন্ন মন্ত্রণালয়ের 7টি বিভাগও। এর মধ্যে রয়েছে জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ সহ স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ। শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে কারখানা খোলা রাখার সুযোগ রাখা হয়েছে এই প্রজ্ঞাপনে। ফলে ওষুধ শিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পসহ সকল কারখানা শর্ত মেনে চালু করা যাবে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে শিল্প কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করার কথা বলা হয় এই প্রজ্ঞাপনে। বরাবরের মতো জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ও সংস্থাকে এ ছুটির আওতামুক্ত রাখা হয়। জনগণের প্রয়োজনে ছুটিকালীন ব্যাংকিং ব্যবস্থা সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংককে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জ, শরীয়তপুর সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হয়েছে। এতে গাছ পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আকস্মিক এ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে গাছপালা, ফসলি জমি ও শতাধিক বসতঘর। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর, ঘিওর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক কাঁচা ঘর ভেঙে যায়। গাছপালা ভেঙে আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কয়েকটি এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। তবে ঝড় শেষ হওয়ার পরপরই সড়ক থেকে গাছ সরিয়ে ফেলার চেষ্টা চালান স্থানীয়রা। জেলার দৌলতপুরে ঝড়ের সময় নারিকেল গাছের চাপায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। এদিকে শরীয়তপুরে প্রচণ্ড ঝড় হয়েছে, প্রায় 30 মিনিট অব্যাহত ছিল। এ সময় একাধিক বাড়ি ও বিভিন্ন সড়কের ওপর গাছপালা ভেঙে পড়ে। বৃষ্টির ফলে আধা পাকা ধান ও মৌসুমি আমের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা। দেখছেন প্রবাসের সময়। করোনা পরিস্থিতিতে প্রতি সপ্তাহে দেশের 1% মানুষ নতুন করে ক্রয় ক্ষমতা হারাচ্ছেন। আগামী জুনের মধ্যে প্রায় 30% মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে আসতে পারে বলে শঙ্কা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের। তবে পরিস্থিতি মোকাবেলায় সরকার পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। মাহমুদ রাকিবের রিপোর্ট। দেশে সরকারি ট্রাক থেকে স্বল্প মূল্যে পণ্য কেনার এমন দীর্ঘ লাইন দেখা যায়নি গত কয়েক দশকেও। করোনা মহামারীতে বেশিরভাগ মানুষের আয় রোজগার না থাকায় এই পরিস্থিতি। খেটে খাওয়া মানুষ ক্রয় ক্ষমতা হারিয়েছে আরও আগেই। বাস্তবতা হলো নিম্ন মধ্যবিত্তরাও এখন সংকটে। করোনা আবার আগে এখন 500 ইনকাম করতাম আমরা, এখন ইনকাম নাই, করোনা হিসেবে এক মাস যাবত কিছু করতে পারি না। আগে গার্মেন্টসে চাকরি করতাম, পোলা পানি খাওয়া অনেক অসময়। ঘর ভাড়া বাইজে গেছে, 2-3 মাসে দিতে পারতেছি না। যতই দিন যাচ্ছে এই ক্ষতিকর প্রভাব, কর্মহীনতা, স্থবির অর্থনীতির যে কষাঘাত, সেটা আস্তে আস্তে নিম্ন মধ্যবিত্তের দিকেও যাচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, লকডাউনের শুরুতে দারিদ্র্য সীমার নিচে ছিল 10% মানুষ, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 20%। জুনে মধ্যবিত্তরা তালিকায় যুক্ত হয়ে এই হার গিয়ে 30% পৌঁছতে পারে বলে শঙ্কা তাদের। সরকারের পরিস্থিতি মোকাবিলায় 1,25,00,000 পরিবারের প্রায় 5 কোটি মানুষকে জুন পর্যন্ত ত্রাণ দেওয়ার প্রস্তুতি নিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রেখেছে 3 লক্ষ মেট্রিক টন চাল ও 3,000 কোটি টাকা। এটা আস্তে আস্তে মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা তারা বুঝছে তাদের সঞ্চয় ফুরিয়ে গেছে। আমরা 91,33,673টি পরিবারকে তালিকাভুক্ত করতে পেরেছি। আমরা প্রায় 5 কোটি লোকের তালিকাভুক্ত হবে। 2,000 টাকা করে প্রতি পরিবারকে দেওয়ার আমরা পরিকল্পনা করেছি। সেই হিসাবে আমরা জুন মাসের 30 তারিখ পর্যন্ত পরিকল্পনা গ্রহণ করেছি। এই 2 মাসে আমাদের 3 লক্ষ মেট্রিক টন চাল এবং প্রায় 2,500 থেকে 3,000 কোটি টাকা লাগবে। অর্থনীতিবিদরা বলছেন 85% শ্রমিক নিজ এলাকায় বসবাস করেন না, তাই স্থায়ী ঠিকানা হিসেবে ত্রাণের তালিকা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। শ্রমিকদের অনেকেরই কিন্তু লিগ্যাল কোনো ডকুমেন্টেশন নেই। সেক্ষেত্রে তারা যেটা করতে পারে যে বিভিন্ন এলাকা ভিত্তিক বা ইন্ডাস্ট্রি ভিত্তিক বিভিন্ন ধরনের কিন্তু কার্যক্রম চালু করা যেতে পারে। কারা ক্ষতিগ্রস্ত সেটা চিহ্নিত করা, সেটার জন্য সরকারের যে লিস্ট রয়েছে তার পাশাপাশি যেটা করা যেতে পারে, বিভিন্ন ধরনের হটলাইনের সার্ভিস চালু করা যেতে পারে। করোনা দুর্যোগের কারণে মানুষের অর্থনৈতিক জীবনেও এর প্রভাব পড়তে শুরু করেছে, যা রাস্তাঘাটে বের হলেই স্পষ্ট বোঝা যায়। তাই অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক ঝুঁকির মধ্যে পড়া এই বিপুল সংখ্যক মানুষকে যদি সঠিকভাবে ত্রাণ কার্যক্রমের আওতায় আনা না যায়, তাহলে ভবিষ্যতে সামাজিকভাবে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কৃষি পণ্য পরিবহন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের অনুরোধ জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। করোনার কারণে প্রান্তিক চাষিদের ফসল নষ্ট হওয়া ঠেকাতে সরকারি ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে পাঠানোর কাজ প্রাথমিকভাবে শুরু হয়েছে। এ প্রক্রিয়ায় বাজারে সরবরাহ ঠিক রাখার পাশাপাশি সম্ভব হবে কৃষকের ন্যায্য পাওনা মেটানো। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। করোনার কারণে জেলায় জেলায় লকডাউন পাল্টে দিয়েছে নিত্যদিনের বাস্তবতা। গণপরিবহন বন্ধ হয়েছে আগেই, করোনা আতঙ্কে কমে গেছে পণ্যবাহী যান চলাচল। ফলে খেতেই পচার উপক্রম হওয়া শাকসবজি ফলমূল নিয়ে প্রান্তিক চাষির এখন মাথায় হাত। কৃষকের পণ্য বিক্রি নিশ্চিতে পাইকার আড়তদারদের সমন্বয়ে জেলা বিপণন কর্মকর্তাদের জরুরি নির্দেশনা পাঠিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। এতে বলা হয়েছে, কৃষি পণ্য পরিবহনে যানবাহন ভাড়া করতে জেলা প্রশাসকদের সহায়তা নিতে পারবেন পাইকার ও ব্যবসায়ীরা। 3-4 জন পাইকার মিলে যাতে ট্রাক নিয়ে আসতে পারে এবং তারা আসার সময় কোনো ধরনের বাধা যাতে না আসে, এই জন্য জেলা প্রশাসক কর্তৃক সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। অধিদপ্তরের দাবি, এই উদ্যোগ বাস্তবায়নে বড় প্রতিবন্ধকতা জনবল সংকট। অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা আমরা একটা ওয়েবসাইট খুলতেছি, সেখানে কৃষি ব্যবসায়ী যারা আছে, যে পাইকার আড়তদার সবার তালিকা থাকবে। কৃষি বিপণন নীতিমালা যেটা আমরা নিয়েছি, এই নীতিমালাটা যদি কার্যকর করতে হয়, সবচেয়ে বড় বাধা হলো আমাদের জনবল সংকট। আড়তদাররা বলছেন, কৃষিপণ্য পৌঁছে যাওয়ার আগেই জরুরি ভিত্তিতে চালু করতে হবে এই কার্যক্রম। বাধ্যতামূলক দিয়ে দিতে হবে যে একজন গাড়ি এবং তার একজন হেল্পার, সর্বোচ্চ একটা গাড়িতে 1 থেকে 2 জন ব্যাপারী দূরত্ব বজায় যাতে আসে। এই পন্থায় বাজারে পণ্যের দাম স্বাভাবিক থাকবে বলেও প্রত্যাশা কৃষি বিপণন অধিদপ্তরের। আমরা নির্ধারণ করে দিব তুমি কত টাকা বিক্রি করবা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়। করোনা সংকটের মধ্যেই ঢাকা গুয়াংজু ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মে মাসেই এই রুটে বিমান চলাচল শুরু হবে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক জানান, চীনে পরিস্থিতির উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বিশেষ ফ্লাইট ছাড়া সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশ বিচ্ছিন্ন রেখেছে আকাশপথে যোগাযোগ। তবে করোনা ভাইরাসের উৎপত্তি স্থল চীনে বন্ধ হয়নি ফ্লাইট। চীনের গুয়াংজুতে আগে প্রতিদিনই ফ্লাইট ছিল দেশি এয়ারলাইন্স, ইউএস বাংলা ও চায়না সাউদার্নের। করোনার কারণে যাত্রী কম থাকায় এখন সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করছে সংস্থা দুটি। কয়েক বছর ধরেই বাংলাদেশ বিমান এই রুটে ফ্লাইট চালুর কথা বললেও চীনের অনুমোদন মিলেছে সম্প্রতি। এদিকে যাত্রীবাহী উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞার কারণে বিমানের 17টি রুটের সবকটি এখন বন্ধ। এর মধ্যে নতুন রুট গুয়াংজুতে আগামী মাসে যাত্রা শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিমান। চায়নার সবকিছু রিইনস্টেট হয়ে যাচ্ছে, শুধু
প্যাসেঞ্জার না সেখানে কার্গোর একটা সম্ভাবনা আছে। আপাতত যে গ্লোবাল সিচুয়েশনের কারণে আমরা সপ্তাহে একদিন গুয়াংজুতে চালু করব। আমরা চেষ্টা করছি যে মে মাসের প্রথম থেকে এটা শুরু করা যায়। তো 737 দিয়ে চালাবো এবং এটার ক্যাপাসিটি হচ্ছে 162 সিট। বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় হওয়ায় এই রুটটি দ্রুত চালুর পক্ষে মত দিল স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকের। ইকোনমিগুলো তো আলটিমেটলি ওপেন আপ করবে, সেজন্য আমি মনে করি শুরু করা উচিত এবং সপ্তাহে 3টে ফ্লাইট দিয়ে শুরু করা উচিত। ধীরে ধীরে প্যাসেঞ্জার পাবে। যে কোনো ডেস্টিনেশন বিল্ড আপ করতে সময় লাগে, কিন্তু স্বাস্থ্যগত নিরাপত্তা 100% নিশ্চিত করতে হবে। বিশ্বের অধিকাংশ দেশ চীনের সঙ্গে ফ্লাইট বাতিল করায় বিমানবন্দরের পার্কিং ল্যান্ডিং সহ বিভিন্ন চার্জে ছাড় দিচ্ছে গুয়াংজু বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে করোনার কারণে 75%-এরও বেশি যাত্রী বহন না করারও শর্ত রয়েছে। দেশটিতে বিদেশি নাগরিক প্রবেশেও এখন নিষেধাজ্ঞা রয়েছে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। সাফল্যের সাথে করোনা ভাইরাস মোকাবেলা করে চলেছে অস্ট্রেলিয়া সরকার। সরকারের বিধি নিষেধ মেনে চলে করোনার প্রাদুর্ভাব কমিয়ে আনতে সহযোগিতা করে যাচ্ছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী SM আমিনুল ইসলাম রুবেল। করোনা ভাইরাস মোকাবেলায় চমক দেখিয়ে চলেছে অস্ট্রেলিয়া। গত এক সপ্তাহে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা অত্যন্ত কমে এসেছে মৃত্যুর সংখ্যা। যে কয়জন বাংলাদেশি অসুস্থ হওয়ার খবর আমাদের কাছে ছিল, তারা প্রায় সবাই সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে। বিভিন্ন সামাজিক সংগঠন এবং বাংলাদেশি যত সংগঠন আছে অস্ট্রেলিয়াতে, তারা প্রায় সবাই এগিয়ে এসেছে। প্যান্ডেমিকটা থাকবে ততদিন পর্যন্ত আমাদের প্রবাসী স্টুডেন্টদের জন্য এই কাজটি আমরা কন্টিনিউ করব। আমাদের এখানে যে স্টকগুলো আছে পর্যাপ্ত পরিমাণে আছে এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্টও কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে। বাংলাদেশে অনেক অস্ট্রেলিয়ান আটকা পড়ে আছে, তারা এখন পর্যন্ত জানে না যে কিভাবে আসবে অস্ট্রেলিয়াতে, এবং অস্ট্রেলিয়াতে অনেকে বাংলাদেশিরা আছে যারা বাংলাদেশে যাওয়ার দরকার কিন্তু তারা যেতে পারছে না। মেহনতি মানুষ, যারা গরিব মানুষ 60%-এর বেশি, তাদের দোরগোড়ায় সরকারের পক্ষ থেকে খাবার পৌঁছে দেয়া অত্যন্ত জরুরি। আগামী 25 তারিখ থেকে অস্ট্রেলিয়ার বেশিরভাগ বাংলাদেশিরা সিয়াম সাধন শুরু করবে। প্রধানমন্ত্রী স্কট মরিসন মাহে রমজান উপলক্ষে অস্ট্রেলিয়া বসবাসরত মুসলমানদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ঈদ করতে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা জানে না তারা কিভাবে যাবে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরুর দিকে অস্ট্রেলিয়ার সরকার যে বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছিল, তার সুবিধা কিন্তু ইতিমধ্যেই পেতে শুরু করেছে অস্ট্রেলিয়ান বাংলাদেশিরা। করোনা ভাইরাস মোকাবেলার সাফল্যে অবদান আছে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি ডাক্তারদের। নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা কম হওয়ায় জনমনে দেখা দিয়েছে স্বস্তি। বাসা থেকে বের হয়ে আসছে অনেকেই, তারা আগের মতো করোনাকে ভয় পাচ্ছে না। এটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি শঙ্কার বিষয়, যে আবারও কি নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা অস্ট্রেলিয়ায় বেড়ে যায় কিনা। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এদিকে করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকায় সরকারি তহবিলে অনুদান দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির জাতীয় দুর্যোগে প্রবাসী বাংলাদেশিদের অনুদান দুদেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান কেপটাউন সিটি মেয়র। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। আফ্রিকার দেশগুলোতে দিনে দিনে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। লকডাউনের কারণে স্থবির পুরো দেশ। কর্মহীন হয়ে তীব্র অর্থাভাব ও খাদ্যাভাব সহ বহুমুখী সংকটে আফ্রিকার দরিদ্র জনগোষ্ঠী। দেশের গরিব জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং সব শ্রেণীর ব্যবসায়ীর সহযোগিতায় গঠন করা হয়েছে সলিডারিটি ফান্ড। সহযোগিতায় হাত বাড়িয়েছে আফ্রিকায় বসবাসরত প্রবাসী সংগঠন বাংলাদেশ কমিউনিটি অফ কেপটাউন। সংগঠনের পক্ষ থেকে কেপটাউনের মেয়র ও সংসদ সদস্যের মাধ্যমে স্থানীয় সুবিধা বঞ্চিতদের জন্য খাবার সরবরাহ করা হয়। বাংলাদেশ কমিউনিটি অফ কেপটাউনের সেক্রেটারি সালাউদ্দিন সুজনের সার্বিক তত্ত্বাবধানে এবং সভাপতি আব্দুর রহিম সাফিউদ্দিনের দিক নির্দেশনায় আর্থিক অনুদান এবং ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আতিকুর রহমান ডালিম, জাহাঙ্গীর চোকদার সহ অন্যান্যরা। আমাদের তরফ থেকে, বাংলাদেশ কমিটির তরফ থেকে আমরা একটা ফুড পার্সেলের প্রায় 2000 পার্সেলের ব্যবস্থা করছি। 1000 থেকে 2000 ফুড পার্সেল আমরা সাউথ আফ্রিকার গভর্নমেন্টের মেয়রের উপস্থিতিতে আমরা ডোনেশন করলাম। আফ্রিকার জাতীয় দুর্যোগে বাংলাদেশ সরকারের সাহায্যে তহবিলে বড় অঙ্কের অনুদানকে স্থানীয় মেয়র এবং সংসদ সদস্যরা প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশিদের যে কোনো দুর্যোগের সময় তারাও সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দেন। সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা।
কাতারে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। 25 লাখ জনসংখ্যার ছোট্ট দেশটিতে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 7,000 ছাড়িয়েছে। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। কাতারের রাজধানী দোহার বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় করোনা শনাক্ত হওয়ায় আতঙ্ক বিরাজ করছে কমিউনিটিতে। সংক্রমণ ঠেকাতে সতর্ক হওয়ার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চলার চেষ্টা করছেন প্রবাসীরা। বাংলাদেশি অধ্যুষিত এরিয়াগুলোতে করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছেন, খুবই ভয়াবহ অবস্থা। কাতার যে সরকার আমাদেরকে অনুরোধ করেছে যে কাজ শেষে আপনারা ঘরে থাকেন, আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো আপনারা কাজ শেষে ঘরে বসে থাকুন। এদিকে কাজ শেষে প্রবাসী বাংলাদেশিদের অযথা বাইরে ঘোরাফেরা না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশি ভাইয়েরা যে এখনো বাইরে ঘোরাঘুরি করেন, এটি আমাদের জাতি হিসাবে, দেশ হিসাবে আমাদের জন্য কোনোভাবেই ভালো হবে না। এটি কাতার সরকার এবং কাতারের জনগণ এটি ভালোভাবে নেবে না। কাতারে করোনা ভাইরাসে প্রাণহানি বিভিন্ন দেশের তুলনায় কম হলেও জনসংখ্যা অনুপাতে আক্রান্তের সংখ্যা অনেক বেশি বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, দোহা, কাতার। প্রবাসী সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় আরো 7 জনের মৃত্যু, বেড়ে 127। নতুন শনাক্ত 414। 2000 নতুন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত। রমজানে সবাইকে বাসায় তারাবি নামাজ আদায়ের নির্দেশনা। মসজিদে জামাতে অংশ নিতে পারবেন সর্বোচ্চ 12 জন। করা যাবে না ইফতার মাহফিল। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর 5 দফা প্রস্তাবনা। বৈশ্বিক ফোরামের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স। ঐক্যবদ্ধ মোকাবেলার আহ্বান। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।